ওকে, চলো শুরু করা যাক। ভারতীয় সংবিধানের নতুন টপিক, প্রথম ক্লাস, লিখে নাও। ফার্স্ট টপিক আজকেই শেষ করব, ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রেক্ষাপটের ইংলিশ ওয়ার্ড কি, কে বলতে পারে? দেখি কার ভোকাবুলারিতে কেমন নলেজ আছে। প্রেক্ষাপটের ইংলিশ ওয়ার্ড কি? প্রেক্ষাপট বলতে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তাহলে গোটা সেটা চ্যাপ্টারটা কী বলতে পারে ইংলিশে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। রচনা কথা বলতে এখানে ফ্রেম করা বা একটা টোটালটা দাঁড় করানো, তাহলে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছে। এইবার চলে এসে একটু ডিসকাশন প্রয়োজন যে কবে, কোথায়, কিভাবে এই সংবিধান রচনার কথা এলো। ভালো করে একটা জিনিস মনে রাখো, আগে যতদিন ব্রিটিশরা ভারতে আসেনি তার আগে ভারতের শাসন ব্যবস্থা কেমন ছিল? কে বলবে? ভেবে দেখো, ব্রিটিশরা আসার আগে কারা শাসন করতো? মোগল, হ্যাঁ কি না? মোগল করতো দিল্লি বেসড, মারাঠারা ছিল মহারাষ্ট্র বেসড, সাউথ ইন্ডিয়ায় কিছু কিছু বিশেষ গোষ্ঠী ছিল। তাহলে ওদের শাসন ব্যবস্থাটা কীরকম এটা আমায় কে বলবে? ওদের শাসন ব্যবস্থাটা কেমন? বলো বলো বলো, ওদের শাসন ব্যবস্থা কেমন? ওদের শাসন ব্যবস্থা হচ্ছে রাজতন্ত্র বা রাজতান্ত্রিক, হ্যাঁ কি না? অর্থাৎ রাজাদের দ্বারা তাদের পরিবারের প্রত্যেক ব্যক্তি হচ্ছে রাজা, হচ্ছে অটোমেটিক্যালি চয়েস। তো তাদের যে শাসন পদ্ধতি, তাদেরও নিয়মকানুন ছিল, সেখানেও শাস্তির ব্যবস্থা ছিল, কিন্তু এটা রাজতান্ত্রিক ছিল, হ্যাঁ কি না? যেটাকে রাজতন্ত্র বলি। যখন, ভালো করে শুনে রাখো গল্পের ছলে, যখন ইংরেজরা আমাদের ভারতে এলো ব্যবসার কারণে, ব্যবসার করতে করতে আমরা ওদের গোলামে পরিণত হলাম, ওরা শাসন করতে আরম্ভ করলো, তখনই ওরা ওদের নিজেদের মতো করে নিয়ম বানালো। নিয়ম মানেই কিন্তু আইন, আইন মানেই সংবিধান। ভালো করে শোনো, এটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তারপরে যখন আস্তে আস্তে দেখলো যে ভারতীয়রা যখন আস্তে আস্তে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে বা বিভিন্ন বিপ্লব কার্যবলীতে এগিয়ে যাচ্ছে বা স্বাধীনতা নেওয়া প্রয়োজন, সেই সময় প্রথম কি হয়, এই ব্যাপারগুলো নজরে আসে যে দেশ যদি স্বাধীন হয়ে যায় তারপরে সেটা চালনা করার জন্য সংবিধান প্রয়োজন। তাই এই সংবিধান রচনার কথা কিন্তু মাথায় আসে। তাহলে প্রথম যদি তথ্য বলা হয় যে কবে সুস্পষ্ট হবে সংবিধান রচনার দাবি তুলেছিলেন, ফার্স্ট লিখে রাখো 1922 সাল। 1922 সাল কে করেছিলেন? লিখে নাও, গান্ধীজি প্রথম। দেখো, আমি ইতিহাসেও গান্ধীজি চলছে। গান্ধীজি কোন সালে বা কোন সময় ভারতের রাজনীতিতে প্রবেশ করে? কে বলবে? আমি ক্লাস নিলাম কিন্তু কয়েকদিন আগে, বলা উচিত। গান্ধীজি কোন সালে? একদমই তাই, ভেরি গুড। তাহলে 1920 সালে কোন আন্দোলন চলছিল? অসহযোগ আন্দোলন। 22 সালে তুলে নিল কি? অসহযোগ আন্দোলন। তাহলে ওই সময়ের প্রেক্ষাপটে যখন সবে রাজনীতিতে নেমেছে, ভারতের রাজনীতিতে গান্ধীজির অভ্যুত্থান ঘটছে, সেই সময় উনি বলছেন যে প্রথম সুস্পষ্টভাবে স্বাধীনতা রচনার, সংবিধান রচনার দাবি তুলেছিলেন। ওকে, হ্যাঁ কি না? এটা ছিল প্রথম আমাদের কোনো ভারতীয়দের পক্ষে দাবি। এর পরের বছর, এটা আমাদের ইনফরমেশন মনে রাখা দরকার, 1923 সাল কে? মানবেন্দ্রনাথ রায়। ভালো করে শোনো, মানবেন্দ্রনাথ রায় ভারতীয়দের সংবিধান রচনার জন্য একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন, যেটা হচ্ছে গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ওকে, হ্যাঁ কি না? লিখে রাখো, এম এন রয় বা মানবেন্দ্রনাথ রয় সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের বা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ভারতীয় সংবিধানের রচনার ক্ষেত্রে বা রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ওকে, হ্যাঁ কি না? এটা হলো ইনফরমেশান যেগুলো এইভাবে মোটামুটি সংবিধানের কথাটা উল্লেখ হয়েছিল। তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, খুব ইম্পর্টেন্ট। দেখো, ব্রিটিশ সহ
প্রচুর বৈদেশিক শক্তি ভারতে আক্রমণ করেছিল, আক্রমণ ঠিক না, ভারতে এসেছিল। প্রথম কোন শক্তি এসেছিল, কে বলবে? প্রথম কোন বৈদেশিক শক্তি ভারতে এসেছিল বলা উচিত? পর্তুগিজ, একদমই তাই, পর্তুগিজ। পর্তুগিজদের আসার দরুন ইউরোপীয়দের কাছে ভারতীয়দের কথাটা জানা যায়। সবচেয়ে লাস্টে কে আসে? ইংরেজরা। কিন্তু সবচেয়ে বেশি টিকে যায় কারা? ইংরেজরা। হ্যাঁ কি না? কারণ ইংরেজদের স্ট্র্যাটেজিটা ঠিক ছিল। যাই হোক, প্রথমে ইংরেজরা কী করলো, মোগলদের কাছে গিয়ে কী নিল? জাহাঙ্গীরের দরবারে টমাস রো গিয়েছিল, আশা করি মনে আছে। ও গিয়ে কী করেছিল, একটা পারমিশন নিয়েছিল যে দুর্গ তৈরি করবো ব্যবসায়ের। এই যে পারমিশন নিয়ে যে তৈরি করা আরম্ভ করলো, পরবর্তী ক্ষেত্রে ফরাসিদের হারিয়ে টারিয়ে একদম দখল করে বসলো যে ভারতের পুরো মার্কেটটা। হ্যাঁ কি না? তারপরে এলো কি পলাশির যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ। পলাশি আর বক্সারের যুদ্ধ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পূর্ব উত্তর ভারত অর্থাৎ বাংলা, বিহার, ইউপির কিছু অংশ চলে যাচ্ছে ব্রিটিশদের হাতে। এটা ব্যবসার জন্য করলেও ব্যাপারটা হয়ে যাচ্ছে ব্যবসা থেকে শাসনের দিকে। এবার সমস্যা হলো, কি সমস্যা? যারা শাসন করছে বা আরম্ভ করেছিল তারা কে? তারা তো আর ব্রিটিশ গভর্নমেন্ট নয়। তারা কে? তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ কি না? ভালো করে শোনো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ সরকার তো এক হতে পারে না। তো তাদের দ্বারা কোনো ভুল স্টেপ, তাদের দ্বারা কোনো ভারতীয়দের ক্ষতি বা তাদের দ্বারা কোনো ভারতীয়দের শোষণ, এটা কি হচ্ছিল? ইংরেজ সরকারের একটা নাম খারাপ করছিল বলতে পারি। তো ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাগাম টানার জন্য বা ওদের নিয়ন্ত্রণ করার জন্যই প্রথম, ভালো করে শুনবে, ভালো করে শোনো, ব্রিটিশ সরকার কিছু আইন তৈরি করা শুরু করে। কত সাল? ভালো করে শোনো, পলাশি যুদ্ধ হয় কত? 1757। তারপরে বক্সার হয় কত? 1764। তার কয়েক বছর পর, ঠিক 9 বছর পর, 1777 সাল থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নজরদারি শুরু করে। নজরদারির জন্য যে আইন নিয়ে আসা হয় সেটা কি? রেগুলেটিং আইন। মনে থাকবে? হ্যাঁ কি না? এই রেগুলেটিং আইনের ভিত্তিতেই কিন্তু কি করা হচ্ছে, দেখা যাচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করছে। হয়েছে? তাই নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফার্স্ট আমাদের যে আইন নিয়ে বা যে প্রেক্ষাপট আমাদের ইতিহাসটা পড়তে হয়, ফার্স্ট হেডিং করবে রেগুলেটিং আইন 1773। লিখে রাখো, ইংলিশে লিখতে পারো দ্য রেগুলেটিং অ্যাক্ট। দ্য রেগুলেটিং অ্যাক্ট কত সাল? 1773। দেখো, এই রেগুলেটিং অ্যাক্টও লিখতে হবে, সালটাও লিখতে হবে, কারণ আরও অ্যাক্ট দেখব সেটা অন্য সালে এসছে। তাহলে ভালো করে শুনে রাখো, এই আইনে কি বলা হচ্ছে, বা এটা অ্যাক্ট মানে তো আইন, তাহলে আইন মানে সংবিধানের উৎস বা সংবিধানের একটা অংশ বলতে পারি। এখানে কি বলা হচ্ছে ভালো করে শোনো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই আইন তৈরি করা হয়। হ্যাঁ কি না? ব্রিটিশ সরকারের এই আইনের দ্বারাই কেবলমাত্র কোম্পানি ভারতীয় শাসন করতে পারে, হ্যাঁ এটাই বলা হচ্ছে। তাহলে বলতে পারি যে একটা টাইমে যে ভয়াবহ দুর্ভিক্ষ বা প্রচুর মানুষের মারা যাওয়া বা ব্যবসায়িক শোষণ, এটাকেই কন্ট্রোল করার জন্য ব্রিটিশ সরকার এই আইন প্রণয়ন করে। তাহলে ফার্স্ট একটা পয়েন্ট নোট ডাউন করে নাও, খুব ইম্পর্ট্যান্ট, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইন প্রণয়ন করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যাদের এগুলো নোট ডাউন করা আছে একটু দেখে নিও, শুনে নাও, শুনলে ক্ষতি কিছু নেই। পরবর্তী ক্ষেত্রে যখন একসঙ্গে একটা টাইপ চলে মানে কমপ্লিট হয়ে যাবে, তারপর কন্টিনিউভাবে এগোবো। আর যাদের কাছে নতুন এটা ভালো করে বুঝে নাও, লিখে নাও, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার এই আইন প্রণয়ন করেন। ওকে, এটা কিন্তু ভারতীয়দের ওপর কোনো এফেক্টের ব্যাপার ছিল না। এটা কি করেছিল, ওদের একটা দেশের কোম্পানিকে ওই সরকার কি করছে, সাবধান মানে কি, একটা কন্ট্রোল করার চেষ্টা করছে। কন্ট্রোল মানে কি, রেগুলেট করা, তাই রেগুলেটিং অ্যাক্ট বলা হচ্ছে। বুঝতে পারলে? কোশ্চেন আসে, ভালো করে শুনে রাখো। এইটি হলো সর্বপ্রথম রাজনৈতিক ও প্রশাসনিক আইন। কথাটা বোঝা গেল? এটাই হলো দেশের প্রথম রাজনৈতিক ও প্রশাসনিক আইন। বোঝা গেছে? চলো, এরপরে খুব গুরুত্বপূর্ণ,
আমরা ভালো করে শুনি, ব্রিটিশদের যে ভারত দখল বা ভারতকে উপনিবেশবাদে পরিণত করার এর প্রধান জায়গা কোথায় ছিল? বাংলা কেন্দ্রিক, হ্যাঁ কি না? সেই সময় ভালো করে শোনো, বাংলার গভর্নর জেনারেল কে ছিল বলতে পারবে? বাংলার গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। আমি গভর্নর জেনারেল পড়াও বুঝতে পারবে। এই আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল মানে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। ওকে, নোট ডাউন করো। এই আইন দ্বারা, কোশ্চেন আছে কিন্তু, এই আইন দ্বারা বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় মানে এই জোনটাকে বাড়ানো হচ্ছে, উন্নীত করা হয়। ওকে, এবার বলতে পারবে সেই সময় বাংলার গভর্নরই বা কে ছিল? কেই বা গভর্নর জেনারেলে পরিণত হলো? যেটা বললাম, নোট ডাউন করে নাও, ওয়ারেন হেস্টিংস হয়েছে। কোনো সমস্যা হলে বলবে আমাকে। এরপরে দেখা যাচ্ছে যে দেশে যখন কোনো একটা কারোকে কন্ট্রোল করছে, শাসন ব্যবস্থার জন্য বিচার ব্যবস্থা প্রয়োজন। বিচারের জন্য কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হয়? কেউ বলতে পারবে? স্যার এলিজা ইম্পে। ভেরি গুড, নোট ডাউন করো। তাহলে এই আইনে কি হয়? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। কোথায়? কলকাতায়। ভালো করে মনে রাখবে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কোথায়? কলকাতার ফোর্ট উইলিয়ামে। যার প্রধান বিচারপতি কে ছিল? প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। এই ইনফরমেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে বলো। কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলবে। এই গেল আমাদের প্রথম আইন। কি আইন? যেটা কত সালে এসেছিল? 1773 সালে, রেগুলেটিং অ্যাক্ট। এরপরে কোন আইন এসেছিল কেউ বলতে পারবে? এরপরে এসেছিল পিটের ভারত শাসন আইন। কথাটা মনে থাকবে। নেক্সট নোট ডাউন করো যে আইন নিয়ে পড়তে হবে আমাকে। পিটের ভারত শাসন আইন। কত সাল? এটাই প্রশ্ন। কত সাল? 1784। মানে দেখো, ঠিক 11 বছর পরে আর একটা আইন ভারতে আসে, যেটাকে বলতে পারি পিটের ভারত শাসনের বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ইংলিশে লিখে নিতে পারো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, পিট কে ছিলেন? কেউ বলা যাবে পিট কে ছিলেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী। ফার্স্টে লিখে রাখো, পিট ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ওকে, ইনি এই 1784 সালেই কি হয়? প্রধানমন্ত্রীর পদে বসেন। ভালো করে শোনো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছিল? এই শাসন, এই পিটের ভারত শাসন আইনের মানে প্রধান বিষয়বস্তু কী ছিল বা কী বলা হয়েছিল বা কী ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। ভারতের শাসন ব্যবস্থার জন্য 6 সদস্যের একটি বোর্ড অফ কন্ট্রোল গঠিত হবে। মনে থাকবে, ভারতের শাসন ব্যবস্থার জন্য 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠিত হবে। ঠিক আছে, লিখে নাও, এটাই এর বিষয়বস্তু। 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। ওকে, এই 6 জনের মধ্যে এতটাই দরকার নেই জানা, তাও বলে রাখছি। 6 জনের মধ্যে কাউন্সিলের 4 জন কাউন্সিলর বা কাউন্সিলর সদস্য, একজন হচ্ছে ব্রিটেনের অর্থমন্ত্রী, আর একজন হচ্ছে রাষ্ট্র সচিব। এই 6 জন পারে লিখে নিতে পারো, আমি আর লিখছি না। যে 6 জনের মধ্যে 4 জন হচ্ছে কাউন্সিলর, আর একজন ব্রিটেনের অর্থমন্ত্রী, আর একজন রাষ্ট্র সচিব। এই 6 জনকে নিয়ে কিন্তু গঠিত হচ্ছে। হ্যাঁ কি না? বলো আমায়, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো রেসপন্স করো। হয়েছে তো? চলো, এরপর যেটা আমার জানার দরকার, যে পরপর দেখতে পাবো যে চ্যাটার আইন বা চ্যাটার অ্যাক্ট পরপর আসছে। কীভাবে? দেখো, পরপর দেখবে 20 বছর পর কিন্তু এই আইন চলে আসছে। জলদি নোট ডাউন করো, আজকে ক্লাস শেষ করে হোমওয়ার্ক পাঠাবো। নোট ডাউন করো,
চ্যাটার অ্যাক্ট 1793, দেখো 84 পর 93, ঠিক 9 বছর গ্যাপ। কথাটা বুঝতে পারলে ওরা কিন্তু একটা সিকোয়েন্স মেনে ব্যাপারগুলো এগোনোর চেষ্টা করতো। তাহলে চ্যাটার অ্যাক্টটা কী বলা হয়েছে? এই চ্যাটার অ্যাক্ট অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অধিকার আরও 20 বছর সম্প্রসারিত হয়। কথাটা বোঝা গেল? সম্প্রসারিত হয় এবং যে চ্যাটার বলছি, রেগুলেটরি অ্যাক্টে যে গভর্নর জেনারেল বাংলার ছিল, এই বাংলা ছাড়াও বোম্বাই ও মাদ্রাজের ওপরও তার কন্ট্রোল থাকবে। তাহলে এর দুটো পয়েন্ট, যে কোম্পানির অধিকার, কি বলতে পারি, কোম্পানির অধিকার বা কোম্পানির ক্ষমতা 20 বছর কি করা হবে? সম্প্রসারিত করা হয়, হ্যাঁ কি না? ওকে, তাহলে আরও 20 বছর, অর্থাৎ 93 থেকে 1813 অতদিন পর্যন্ত মেয়াদ বাড়ানো হলো। ওকে, আবার যখন দেখবো 13 সালে জাইন আসবে, আরও 20 বছর বাড়ানো হচ্ছে, পরে আসছি, কিন্তু 20 বছর করে মেয়াদ বাড়ছে। এবার কি বলা হলো? যে গভর্নর জেনারেলের কর্তৃত্ব নিয়ন্ত্রণ বোম্বাই ও মাদ্রাজের ওপরও কিন্তু নিয়ন্ত্রিত হবে। লিখে নাও, বোম্বাই ও মাদ্রাজের ওপর, খুব গুরুত্বপূর্ণ, বোম্বাই ও মাদ্রাজের ওপর গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণ কায়েম থাকবে। গভর্নর জেনারেলের কর্তৃত্ব বজায় থাকবে। কায়েম কথাটা ঠিক নয়, এর কর্তৃত্ব বজায় থাকবে। ওকে, তাহলে আগে ছিল কোথায়? আগে ছিল বাংলা কেন্দ্রিক, তারপরে দেখতে পাচ্ছি বোম্বাই ও মাদ্রাজের ওপরে কিন্তু এটার কন্ট্রোল বাড়ছে। তাহলে এটা কি দেখলাম? চ্যাটার অ্যাক্ট 1793। অসুবিধা নেই, চলো নেক্সট নোট ডাউন করবে। চ্যাটার অ্যাক্ট 1813, ঠিক 20 বছর ছাড়া জলদি তাড়াতাড়ি শেষ করতে হবে এই টপিকটা। আজকে প্রেক্ষাপট আজকে শেষ করে গণপরিষদ প্রথম পরের দিন স্টার্ট করব। লিখে রাখো, চ্যাটার অ্যাক্ট 1813। তাহলে বুঝতেই পারছো, ঠিক 20 বছর। তাহলে এর ফার্স্ট পয়েন্ট আমি আর লেখাবো না, তোমরা নিজেরা নোট ডাউন করে নাও, যে এই চ্যাটার অ্যাক্ট অনুসারে 1813 থেকে 1833, অর্থাৎ 20 বছর কোম্পানির ব্যবসায়িক অধিকার সম্প্রসারিত করা হয়। অসুবিধা নেই, হ্যাঁ কি না? এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলো বুঝতে পারলে কি না? নোট ডাউন করে নাও। যেমন আগেরটায় ছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? হ্যাঁ কি না? কিছু বলো কিছু। তবে এটার আর একটা কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল? এর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই যে অ্যাক্টে ধর্মের ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করলো। কি ভূমিকা? যে খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার করতে পারে ভারতে। ওকে, লিখে নাও, খ্রিস্টান মিশনারিরা, লিখে রাখো, খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম প্রচার করতে পারবে। ওকে, এটা কিন্তু এই প্রথম দেখো শাসনের বাইরে ধর্মকে ব্যাপারটা ইনক্লুড করা হচ্ছে। ওকে, আর একটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, সেটা হচ্ছে চা ব্যবসা। ভারতের চা ব্যবসা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ব্রিটিশে কিন্তু ব্রিটেনে চা উৎপন্ন হতো না। এখানে চা বাণিজ্যের ক্ষেত্রে কোম্পানির একাধিপত্যের অবসান ঘটে। জাস্ট একটু লিখে নাও, যে চা বাণিজ্যে কোম্পানির একাধিপত্যের অবসান ঘটে। ওকে, একাধিপত্যের অবসান ঘটে, হ্যাঁ কি না? তাহলে এখানে ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে চাষ হচ্ছে খুবই লাভবান। কোম্পানি করা মানে কোম্পানির নিজের স্বার্থ বা নিজের একটা পুঁজি সংগঠিত হবে। সরকার যদি ওখানে ইনভলভ হতে পারে, তাহলে সরকারের লাভ। কথাটা বোঝা গেল? এই গেল চ্যাটার অ্যাক্ট 1813। তাহলে চ্যাটার অ্যাক্ট 1813 পরে আরেকটা কী হবে? তারপরে আরেকটা দেখা যাচ্ছে পরবর্তী 20 বছর পরে, ঠিক 20 বছর ছাড়া মুখস্থ হয়ে যাবে তোমাদের, সহজ, খুব কঠিন নয়। চ্যাটার অ্যাক্ট কত হওয়া উচিত তাহলে 20 বছর পরে? 1833। চ্যাটার অ্যাক্ট 1833। ওকে, এখানে কিন্তু ভালো করে শুনে রাখো, এখানে কোম্পানির যে 20 বছর করবে এটা বলা হলো, তবে কী হিসাবে একটা কথা অ্যাড করে দেওয়া হলো, তোমরা লিখে নাও,
যে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে, আগে কিন্তু এই কথাটা বলা ছিল না, আগে ব্যবসা বাণিজ্যের মেয়াদ কথাটা বলা হতো, এখানে বলা হলো ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে কোম্পানি আরও 20 বছর শাসন কার্য চালিয়ে যাবে। নোট ডাউন করো, এখানে যে 20 বছর বাড়ানো হলো এটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, এটা কিসের ক্ষেত্রে, এটা শাসন কার্যের ক্ষেত্রে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্রিটিশ সরকার আস্তে আস্তে নিজের হাতে কিন্তু কন্ট্রোল নিয়ে নিচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা গেল? চলো ভালো করে শোনো এবার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যে কোম্পানির চা ব্যবসা। দেখো চা ব্যবসাকে নিয়ে তখনও পড়েছিল, কোম্পানির চা ব্যবসা তার সঙ্গে চীনের সঙ্গে কোম্পানির চা ব্যবসা অধিকার লুপ্ত হয়। লিখে নাও, ব্যবসার অধিকার লুপ্ত হয়। আগে কি ছিল, একাধিপত্যটা কমে যায়, এখানে কি হয়, পুরোপুরি লুপ্ত হয়। এই যে চা ব্যবসা বললাম, এটা কার সাথে, এটা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, চীনের সাথে, চীনের সাথে বহির্বাণিজ্য। ওকে, এটা কিন্তু অধিকার লুপ্ত হয়, তাহলে কার হাতে চলে যাচ্ছে, ব্রিটিশ সরকারের হাতে। এরপরে ভালো করে শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা ঘটেছিল। প্রথমে কি ছিল, বাংলার গভর্নর, তারপরে কি হলো, বাংলার গভর্নর জেনারেল। এই চ্যাটার্ড অ্যাক্ট 33 সালের মাধ্যমে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেলে উত্তীর্ণ করা হয়। লিখে রাখো, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল উন্নীত করা হয়, ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। কে ছিলেন, কে বলবে, উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং উন্নীত করা হয়। ওকে, দেখো যাদের খাতায় নোট ডাউন করা আছে, যাদের কাছে নোট আছে, একটু শুনে এলেই কিন্তু চলবে। লিখে নাও, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, মনে থাকবে? হ্যাঁ কি না? হয়েছে? চলো, এই মোটামুটি ইম্পর্টেন্ট। তবে আমরা এখন পড়বো তখন দেখতে পাবো যে এই সময় লর্ড ম্যাকলে একজন অধিষ্ঠিত ব্যক্তি, যিনি বিভিন্ন সংবিধানের পরিবর্তন করার চেষ্টা করছেন, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এরপরে তাহলে কি হতে পারে, এরপরে কত সালে চার্টার অ্যাক্ট, কি বলতে পারি, 20 বছর পরে, 53, 1853, নোট ডাউন করে নাও। চার্টার অ্যাক্ট, প্রত্যেকে ফ্রেশ খাতা বানিও সংবিধানের, দেখবে পরপর যদি লেখা থাকে হাতের লেখা দিয়ে, নিজের হাতের লেখায় পড়বে, আর একটা চটি খাতা বানাবে পাতলা করে, সেখানে হেডিং করবে ভারতীয় সংবিধান, ব্যাকেটে MCQ। আমি MCQ এর কোশ্চেন পাঠাবো, আজকেই পাঠাচ্ছি তোমাদের গ্রুপে, করে আমাকে পাঠাবে, আমি অ্যান্সার কি দেখাবো এই টপিকটার, শুধুমাত্র এই টপিকের ওপর। তাহলে দেখবে একটা টপিক কমপ্লিট আমাদের ক্ষেত্রে। হ্যাঁ কি না? এবার বলো 53 ক্ষেত্রে কি, 1853 সালের চার্টার অ্যাক্টে কী বলা হয়েছে, কেউ বলতে পারবে কি বলা হয়েছে, কি মানে দাবিটা কি, মানে কি করতে চেয়েছে এই অ্যাক্টে? দেখো এই অ্যাক্টে না ভালো করে বোঝা যাচ্ছে এটা, যে ভারতের সংসদীয় ব্যবস্থার ভিতকে সুদৃঢ় করা হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিখে রাখো, ভারতে সংসদীয় ব্যবস্থার ভিতকে সুদৃঢ় করা হয়। মানে ব্রিটিশ সরকার শুধুমাত্র ব্যবসায় থেমে থাকতে চাইছে না, ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু শাসনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ওকে, এবার লিখে রাখো, আইন বিভাগ ও শাসন বিভাগকে আলাদা করা হয়, আইন বিভাগ ও শাসন বিভাগকে আলাদা করা হয়, ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেন দেওয়া হয় যে কোন আইনের দ্বারা ভারতের শাসন বিভাগ ও আইন বিভাগকে সম্পূর্ণ আলাদা করা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? এইগুলো কিন্তু আমাদের যথেষ্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হয়েছে। এবার দেখো আমরা এখন কোন জায়গায় এসে পৌঁছেছি, 1853 সমসাময়িক কোন ঘটনা ঘটেছিল পরবর্তী, এই কে বলতে পারে? ভেবে সালগুলো মনে করে দেখো, 53 পরে কোন সাল আছে যেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ভারতের ইতিহাসে? 57 মহাবিদ্রোহ। এক্স্যাক্টলি, এই মহাবিদ্রোহ দেখিয়ে দিল যে না, আমাদের ভারতে ব্রিটিশদের শাসনে কোনো কিছু সমস্যা হচ্ছে। নিশ্চয়ই যখন সিপাহীরা ফুঁসে উঠেছে মানে কোনো সমস্যা, এটা ব্রিটিশ গভর্নমেন্টও বুঝতে পারলো। এই জন্যই তার পরের বছর
অর্থাৎ 58 সালে একটা আইন পাস করালো, সেটা কি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, বা বলতে পারি ভারত শাসন আইন, ইংলিশটাও লিখে রাখবে, ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1858। ওকে, ইংলিশও লিখে রাখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ইংলিশ কিন্তু কেউ মানে না লেখা হয় না, হচ্ছে। এই আইনে কি বলা হলো? এই আইনে কি বলা হলো? এই আইনে বলা হলো যে চলো, এতদিন কোম্পানি যা করার করেছে, কোম্পানির পরিবর্তে ভারতের শাসনভার কার হাতে থাকবে? মহারানী ভিক্টোরিয়ার হাতে। অর্থাৎ বলতে পারি মহারানী ভিক্টোরিয়ার হাতে থাকা মানে কি? পুরোপুরি ব্রিটিশ সরকার নিয়ে নিচ্ছে। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভারতের শাসনভার কোথায় চলে আসছে? ভারতের শাসনভার কোম্পানি থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত হয়, অর্থাৎ চলে আসে। বুঝতে পারলে? তাহলে দেখো, কোম্পানির যে শাসনটা অবলুপ্ত হলো, এবার এই সাল থেকে কী শুরু হলো? ভারতে ব্রিটিশ সরকারের শাসন। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে শোনো। প্রথমে কি দেখতে পাচ্ছি? গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল। তারপরে কি হলো? বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল। এরপরে কি হবে? ভারতের গভর্নর জেনারেল থেকে ভারতের ভাইসরয়। জাস্ট এই পয়েন্টটা করে নাও যে ভারতের গভর্নর জেনারেল থেকে, পদটা একই, নামটা শুধু পরিবর্তন হচ্ছে, জেনারেল থেকে ভাইসরয় পদের সৃষ্টি হচ্ছে। ভাইসরয় পদের সৃষ্টি। ওকে, এবার বলতে পারবে ওই সময় গভর্নর জেনারেল কে ছিল? বলো কে ছিল? লর্ড ক্যানিং। তাহলে উনি ছিলেন কে? উনি ভাইসরয় হলেন। লিখে নাও, লর্ড ক্যানিং। কোশ্চেন আসে, তাহলে যদি কোশ্চেন এরকম আসে যে ভারতের শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। বোঝা গেল? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে, চলো, শুধুমাত্র তাই নয়, আর একটা পদ সৃষ্টি করে যার দায়িত্বটা খুব বেশি, সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব পদ। নোট ডাউন করো, ভারত সচিব পদের সৃষ্টি। ওকে, এই ভারত সচিব পদের সৃষ্টিটা কার মাধ্যমে হয়? এই আইনের মাধ্যমে হয়। বলো বোঝা গেছে কিনা? ইয়েস অর নো রেসপন্স করবে। হয়েছে, চলো, আর বেশি কিছু বাকি নেই, আর 4 আইন জলদি নোট ডাউন করে নাও। এরপরে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা ভারতীয় পরিষদ আইন। নেক্সট নোট ডাউন করবে, তাড়াতাড়ি নোট ডাউন করো। দেখো, একটা চ্যাপ্টার টার্গেট নান তাড়াতাড়ি শেষ করলে সিলেবাস এগোবে না। আমার 2 দিন মিস গেল খুব বাজেভাবে। নোট ডাউন করো, ভারতীয় পরিষদ আইন, ইংলিশে লিখবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ওকে, কত সাল? 1861। সালটাকে অন্যভাবে আন্ডারলাইন করো, আর একটার নামটা আলাদাভাবে করো। ওকে, দেখো এই অ্যাক্টে কী বলা হয়েছে, বা এই অ্যাক্টের বিষয়বস্তু কী? এই অ্যাক্টে কী মানে এই অ্যাক্টে যেটা বলা হলো যে আইনের ওপর জোর দেওয়া হলো, এর ভিত্তিতে কলকাতা ও বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। দেখো, হাইকোর্ট প্রতিষ্ঠা মানে বিচার ব্যবস্থা ও আইনকে আরও বেশি সুদৃঢ় করা। হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। ওকে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারলে? চলো, নেক্সট নোট ডাউন করবে ভারতীয় পরিষদ অ্যাক্ট, বা একই ব্যাপার, যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে? এরপরে 61 পরে যেটা দেখা যাচ্ছে, এরপরে আসছে একদম 92, মানে প্রায় 31 বছর পরে। নোট ডাউন করে নাও, ছোট টপিক, যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা ভারতীয় পরিষদ আইন কত সাল?
আইন 1892। দেখো প্রায় 31 বছর পরে এই আইন কিন্তু প্রণয়ন হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, আগেরটায় বিচার ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে বাজেট নিয়ে আলোচনা। নোট ডাউন করে নাও, প্রাদেশিক আইনসভাগুলিকে অর্থাৎ ভারতের বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন আইনসভা গড়ে উঠেছিল, আইনসভাকে বাজেট পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়। বাজেট পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়। ওকে, এই হলো হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সালের বিশেষ তথ্য বা বিশেষ কি বিষয়বস্তু হচ্ছে। এরপরে আবার দেখো 1892 মানে কংগ্রেস তখন অলরেডি ফর্ম করে গেছে, তাহলে ভারতে কিন্তু বৈপ্লবিক কার্যবলীও চলছে, হ্যাঁ কি না? আমি ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট পড়াচ্ছি, তোমাদের কিন্তু বুঝতে পারা উচিত সিকোয়েন্সটা। এবার ওই সঙ্গে আর একটা আইন যেটা আসছে সেটার নাম কি, একই আইন, নামটা একটু চেঞ্জ হবে, লিখে নাও আগে যে ভারতীয় পরিষদ আইন। ভারতীয় পরিষদ আইন 1892। এই আইনের একটা বিশেষ নাম আছে, বিশেষ নাম মানে কি, এই আইনের একটা বিশেষ তথ্য হয়, সেটা কি, মর্লে মিন্টো সংস্কার আইন। মর্লে মিন্টো সংস্কার আইন মাথায় রেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন আসে, কোন আইনটি মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত? অপশান সবই দেওয়া থাকবে, কিন্তু সালটার ওপর গুরুত্ব দিতে হবে। আগেরটা 1892, এটা কত? 1909। সরি কেউ আমাকে বলো কিছু, আগেরটা তো 1892 ছিল, এটা কত? 1909। তাহলে ভারতীয় পরিষদ আইন 1909, এটাকেই কি বলা হয়? মর্লে মিন্টো সংস্কার আইন। এখানে কি হয়, এখানে প্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের প্রথা প্রবর্তন করা হয়। কথাটা বুঝতে পারলে? যেটার কিন্তু খুব খারাপ এফেক্ট আমাদের রাজনীতিতে এখনও চলছে, বা এটা তখনও পড়েছিল। লিখে নাও, সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা প্রবর্তন। ওকে, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ভালো করে শুনে রাখো, ইম্পর্ট্যান্ট হচ্ছে। নেক্সট নোট ডাউন করে নাও যে এখানে কি হয়, যে কেন্দ্রে ও প্রদেশে আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় যাতে শাসন ব্যবস্থাটা ভালোভাবে চলে। কেন্দ্রে ও প্রদেশে আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। ওকে, এটা কি ছিল? মর্লে মিন্টো সংস্কার বা ভারতীয় পরিষদ আইনের ব্যাখ্যা বলতে পারো, বা এর হচ্ছে বিভিন্ন কার্যাবলী। বুঝতে পারলে, বা কি করতে চেয়েছিল? চল, আর দুটো আইন আমাদের বাকি আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। ভারত শাসন আইন 1919, নোট ডাউন করবে। ভারত শাসন আইন, রিম্পা বুঝতে অসুবিধা বলবে আমাকে, ঠিক আছে? ভারত শাসন আইন 1919। মৌসুমি ডিসকাস করো আমার সঙ্গে যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে। সৌমি, তোমাদের একটু লেখানো আছে, তোমরা একটু দেখে নাও যে কোন তথ্যটা বেশি এক্সট্রা হচ্ছে বা কোনটা আমি লেখাচ্ছি না বা বলছি না। ওকে, তাহলে আমার বলতে সুবিধা হবে, ঠিক আছে? চলো, 1919 সালের ভারত শাসন আইন, এখানে কি করা হয়? এখানে আইনসভাকে দ্বিকক্ষবিষ্ট করা হয়, যার এখনও তার ফল চলছে, মানে এখনও সেটা চলছে। লিখে নাও, কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষবিষ্ট করা হয়। ওকে, বলতে একটা আপার একটা লোয়ার হচ্ছে। এবার এটা একটা পজিটিভ দিক কী ছিল, যে শাসন কার্যে ভারতীয়দের অধিক হারে সংযুক্ত করা হয়। শাসন কার্যে ভারতীয়দের অধিক হারে নিয়োগ করা হয়, নিয়োগ বা সংযুক্ত করা হয়, হচ্ছে। ইয়েস অর নো রেসপন্স করো, হয়েছে তো? চলো, নেক্সট নোট ডাউন করবে, একদম লাস্ট টপিক আজকের, ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935।
1935। ওকে, এই আইনে কি বলা হচ্ছে, কি ব্যাপার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এই আইনেই কিন্তু, এই আইনের ভিত্তিতেই সংবিধান রচনা কিন্তু করা হয়। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই আইনের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সংবিধান রচনা করা হচ্ছে। তাহলে যদি কোশ্চেন আসে যে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে কোন আইনটি গুরুত্বপূর্ণ, তখন কিন্তু হবে কি ভারত সংবিধান 1935। ওকে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, আন্ডারলাইন করে রাখো। রচনা করা হয়, মনে থাকবে, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। এবার লিখে নাও, 3টি তালিকার মাধ্যমে শাসন ক্ষমতা বন্টন করা হয়। লিখে রাখো, 3টি তালিকার মাধ্যমে, এখনও এর ব্যাপার উল্লেখ রয়েছে এখনও সংবিধানে। 3টি তালিকার মাধ্যমে কি বলতে পারি, যে শাসন ক্ষমতা বন্টন করা হয়। শাসন ক্ষমতা বন্টন করা হয়। বন্টন করা 3টে কী কী সৌমি বলা যাবে? 3টে কী কী? একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, আর একটা তাড়াতাড়ি আমি করেছিলাম রাজ্য তালিকা, আর একটা রাজ্য কথাটা তখন এখন ইউজ করা হয়, তখন ছিল প্রাদেশিক তালিকা। আর একটা কি, আর লাস্ট 3 নম্বর নোট ডাউন করবে, যে যুগ্ম তালিকা। ওকে, এই 3টে তালিকা কিন্তু শাসন ক্ষমতা বন্টন করা হয়েছিল, যাতে কি হয়েছিল, যাতে হচ্ছে কেন্দ্র ও প্রদেশের মধ্যে একটা সুষম সামঞ্জস্যতা লক্ষ্য করার জন্য আর কি। বলো, এই গেল হচ্ছে আমার টোটাল টপিক, যেটা সংবিধান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কখন? যখন দেশ স্বাধীন হয়নি। এরপরে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে মাউন্টব্যাটেন পরিকল্পনা বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা আসার মাধ্যমে কি হচ্ছে, যে আমরা স্বাধীনতা লাভ করছি, বা ওরা ক্ষমতার হস্তান্তর হচ্ছে, ওরা দেশ ছেড়ে যাচ্ছে। তারপরে দেখতে পাবো যে গঠন হচ্ছে কি গণপরিষদ। অবশ্য স্বাধীনতার আগেই গঠন হয়েছিল, যেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। কে সদস্য ছিল, কি ব্যাপার, কি তথ্য, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরের ক্লাস। এখানে কিন্তু প্রচুর ইনফরমেশান আছে আর কি, বুঝতে পারলে? চলো, আজকে আমি কি করব, আজকে আমি এরপর থেকে একটা জিনিস মাথায় রেখো, যে এই টপিকের রেকর্ডিং যেমন দেবই, আমি এমসিকিউ কিন্তু তোমাদের দেবো। মোটামুটি 20খানা এমসিকিউ আছে এই টপিকটার ওপর। তোমরা করে আমাকে অ্যান্সার পাঠিও, আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই। এরপরে তোমাদের এই গণপরিষদ আমি আরম্ভ করব নেক্সট সংবিধান ক্লাসে। ঠিক আছে? চলো।